বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুন্দিয়া ভবানীপুর কেজিপি ডিগ্রি কলেজ এর উদ্যোগে আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগের মধ্যে দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হচ্ছে না, ক্লাসও হচ্ছে না, তো এতে পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। তো এই ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা অনলাইন ক্লাস। তো যা হোক, তোমরা সবাই বাড়িতে থাকো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হবে না, জনসমাগম এড়িয়ে চলবে এবং নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাস দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি বিএম শাখা হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 এর জাবেদা অধ্যায় নিয়ে। তোমরা জানো, বিগত 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর পরীক্ষাতে জাবেদা অধ্যায় থেকে একটি অঙ্ক আবশ্যিকভাবে থাকে। তো এই অঙ্কটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এটা কমন পাওয়া এবং সলিউশন করা খুবই সহজ হবে। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি প্রভাষক মোহাম্মদ গোলাম মাহবুব, মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ, বেড়া, পাবনা। তো যা হোক, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমরা সর্বপ্রথম আলোচনা করব আজকে জাবেদা অধ্যায় নিয়ে। জাবেদা অধ্যায়ের জাবেদা কি? জাবেদা হচ্ছে প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে দুতরফা দাখিলার নিয়ম অনুযায়ী হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্রাথমিক যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদা নির্ণয়ের জন্য বেশ পদ্ধতি রয়েছে কয়েকটি। তো আমরা আধুনিক পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আধুনিক পদ্ধতিতে জাবেদার নিয়ম, জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আয়, ব্যয়, সম্পদ, দায়। জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আধুনিক পদ্ধতিতে এই 4টি বিষয়ের উপরে যদি তোমাদের ধারণা থাকে তাহলে আশা করি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। তো সর্বপ্রথম রয়েছে আয়। আয় বলতে প্রতিষ্ঠান যে সকল উৎস থেকে অর্থ উপার্জন করে, অর্থাৎ যে সকল উৎস থেকে প্রতিষ্ঠানে অর্থ আসে সে সকল উৎসগুলোকে আয় বলে। আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট এবং আয় হ্রাস পেলে ডেবিট। এরপরে রয়েছে ব্যয়। ব্যয় বা খরচ। সংক্ষেপে আমি জাস্ট তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার জন্য, অল্প সময়ে বেশি জানার জন্য, অল্প সময়ে যাতে তোমরা এই অঙ্কটা শিখতে পারো। যেহেতু এখন ক্লাস হচ্ছে না, আমি দীর্ঘ সময় তোমাদের সাথে দিতে পারছি না, তো যাতে অল্প সময়ে তোমরা এই ক্লাসগুলো বুঝতে পারো সেই জন্য সংক্ষিপ্ত আকারে আমি বিষয়টা আলোচনা করব। আশা করি তোমরা বোঝার চেষ্টা করবা। আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সাথে তোমরা যোগাযোগ করবা। আমার ফোন নাম্বারে, মেসেঞ্জারে অবশ্যই যোগাযোগ করবা, SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। আশা করি আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, ব্যয় বলতে বোঝাবে
যে সকল উৎসে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায়, অর্থাৎ হয়তো তুমি পণ্য ক্রয় করলে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যাচ্ছে, এক্ষেত্রে এই ক্রয়টা হচ্ছে ব্যয় বা খরচ। তো ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এরপরে আসলো সম্পদ। সম্পদের বিভিন্ন শ্রেণী আছে, ক্যাটাগরি আছে। প্রতিষ্ঠানের যে সকল উপাদানগুলো দীর্ঘ সময় ধরে থাকে সেগুলো সম্পদ। যেমন ধরো আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি। প্রতিষ্ঠানের নগদ টাকা, ব্যাংক জমা এগুলো সম্পদ। এছাড়া প্রতিষ্ঠান যদি অন্য কারো নিকট টাকা পায়, যেরকম ধরো ধারে পণ্য বিক্রয় করা হলো, বিবিধ দেনাদারের সৃষ্টি হয়, যাদের কাছে আমরা টাকা পাবো, এটাও সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। এরপরে আছে দায়। দায় বলতে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের নিকট যদি দায় দায় বলতে সেই সকল প্রতিষ্ঠানের সেই সকল উপাদানগুলোকে বোঝাবে যে সকল উপাদান বলতে এরকম বোঝাবে যে প্রতিষ্ঠানের নিকট অন্য কোনো ব্যক্তি অর্থ পাবে। যেমন বিবিধ পাওনাদার, ঋণ, এই সকল উপাদানে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের নিকট অন্য উৎস, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো পক্ষ প্রতিষ্ঠানের নিকট অর্থ পায়, এরকম বোঝায়। প্রতিষ্ঠানের মূলধন ইত্যাদি এগুলো দায়। তো যা হোক, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট। তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো? প্রতিষ্ঠানের আয় এবং দায় এই দুইটা জাবেদার নিয়ম কিন্তু একই রকম, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ঠিক আছে? এবং ব্যয় বা খরচ এবং সম্পদ এর কাজ একই রকম। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আশা করি তোমরা এই চারটা বিষয়ের উপরে বুঝতে পেরেছো, এবং এই চারটা বিষয় যদি তোমরা মনে রাখতে পারো ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য, আশা করি তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না। তো যা হোক, আমরা একটা জাবেদার কয়েকটি গুরুত্বপূর্ণ এন্ট্রি নিয়ে এখন আলোচনা করব। যে সকল এন্ট্রিগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো, বোর্ড পরীক্ষাতে আসার মতো যে সকল এন্ট্রি, সেই সকল এন্ট্রি নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলি, আমি সরাসরি এন্ট্রি হয়তো লিখে আলোচনা করব না, কিন্তু যে ধরনের এন্ট্রিগুলো আমি আলোচনা করব, এই ধরনের এন্ট্রিগুলো একটা এন্ট্রি আলোচনা করলে এই ধরনের যে সকল এন্ট্রি আছে সেগুলো তোমরা অবশ্যই পারবা, আশা করি। তো যা হোক, সর্বপ্রথম আমরা জাবেদার জন্য ঘর টানব। তোমরা সবাই আশা করি জাবেদার ঘর টানতে পারো। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদার জন্য আমরা 1, 2, 3, 4, 5 এই 5টা ঘর টানবো। প্রথমটা থাকবে তারিখের জন্য ঘর, তারপর একটা বিবরণ, তারপরে সূত্র, তারপর ডেবিট টাকা,
ক্রেডিট টাকা। উপরে কোম্পানির নাম লিখতে হবে, কোম্পানির নাম লিখবা, তারপরে লিখবা জাবেদা বহি, কোম্পানির নাম, এরপরে আসবে জাবেদা বহি। এরপরে তারিখের ক্রম অনুসারে পর্যায়ক্রমে প্রতিদিনের হিসাবগুলো জাবেদা বহিতে লিপিবদ্ধ করতে হবে। প্রাথমিকভাবে হিসাবের দুতরফা দাখিলার নিয়ম অনুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা কয়েকটি এন্ট্রি নিয়ে এখন আলোচনা করব। যেমন প্রথম এন্ট্রিটা হচ্ছে মূলধন সংক্রান্ত। মূলধন, মূলধন বলতে আমরা বুঝব প্রতিষ্ঠানে মালিক যে সকল যা কিছু নিয়ে আসে, প্রতিষ্ঠানে মালিক যা কিছু নিয়ে আসে, ঋণ বাদে প্রতিষ্ঠানে যদি মালিক ঋণ নিয়ে আসে, এই ঋণ কিন্তু আবার এই মূলধনের মধ্যে যাবে না। মালিক কি কি সব বিষয় নিয়ে আসতে পারে? পণ্যদ্রব্য নিয়ে আসতে পারে, নগদ অর্থ নিয়ে আসতে পারে, আসবাবপত্র নিয়ে আসতে পারে। এই ধরনের যেগুলো নিয়ে আসবে প্রতিষ্ঠানের জন্য, সে সকল উপাদানগুলোকে একসঙ্গে আমরা বলবো মূলধন। যা কিছু নিয়ে আসবে সেগুলো হবে ডেবিট, আর মূলধন হবে ক্রেডিট। যেরকম ধরো আমি কাল্পনিক একটি এন্ট্রি দেখি যে জনাব রহিম 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 500 টাকা, 200 টাকার পণ্যদ্রব্য এবং 1000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করলেন। একটু খেয়াল করো, জনাব রহিম 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 500 টাকা, 200 টাকার পণ্যদ্রব্য এবং 1000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করলেন। তো জনাব রহিম এখানে ব্যবসায় কি কি নিয়ে আসলো? নিঃসন্দেহে বলতে পারবা পণ্যদ্রব্য, নগদ টাকা এবং যন্ত্রপাতি। তো এইগুলো নিয়ে আসলেন, এইগুলো মূলধন হিসেবে নিয়ে আসলেন। তো এর জন্য জাবেদা হবে 2020 জানুয়ারি 1 নগদান হিসাব ডেবিট। এরপরে কি আনলেন? পণ্যদ্রব্য। পণ্যদ্রব্যের জন্য হবে ক্রয় হিসাব ডেবিট। এরপরে আরো কি আনছেন? যন্ত্রপাতি। যন্ত্রপাতি হিসাব ডেবিট। সবগুলো একসঙ্গে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদে কত টাকা আনছেন? 500 টাকা। পণ্যদ্রব্য আনছে 200 টাকা, যন্ত্রপাতি 1000 টাকা। মোট 1000, 1500, 1700 টাকা। 1700 টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করছেন। এই 1700 টাকা হচ্ছে মূলধন। তাহলে প্রতিষ্ঠানের মূলধন এর জাবেদা হবে মালিক যা কিছু নিয়ে আসবে। আমরা সংক্ষেপে এটা মনে রাখার জন্য যে এইভাবে লিখতে পারি, মালিকের আনিত সকল হিসাব, এখানে একটা কথা বলে দেই, ঋণ বাদে ডেবিট মূলধন হিসাব ক্রেডিট।
আশা করি তোমরা এই মূলধনের বিষয়ে আর কোনো সমস্যায় ভবিষ্যতে পড়বে না যদি এটা তোমরা স্টাডি করো। এর সাথে ব্যাখ্যাটা লিখতে হবে, যেহেতু জনাব রহিম নগদ টাকা, পণ্যদ্রব্য ও যন্ত্রপাতি মূলধন হিসেবে আনয়ন করে ব্যবসা আরম্ভ করলেন। এরপরে আসলো পণ্যদ্রব্য ক্রয়। পণ্যদ্রব্য ক্রয় আমরা জানি, পণ্যদ্রব্য ক্রয়ের জন্য দুই ধরনের ক্রয় আমরা করতে পারি। একটা হচ্ছে নগদে ক্রয়, একটা হচ্ছে বাকিতে ক্রয়। আমরা যদি নগদে ক্রয় করি তাহলে নগদে ক্রয়ের জন্য নগদান হিসাবটা ক্রেডিট হয়ে যায়, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়। নগদ টাকা হচ্ছে সম্পদ চলে যায়, নগদান হিসাব ক্রেডিট, আর ক্রয় হিসাব হবে ডেবিট। আর যদি সেটা বাকিতে ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ আমি ক্রয়ের জন্য, আমি এটাকে জানুয়ারি 2 ধরি, ক্রয়ের জন্য জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান অবলিক বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। আমি এখানে লক্ষ্য করছো দুইটা জিনিস লিখছি, একটা নগদান অথবা বিবিধ পাওনাদার। তোমরা পরীক্ষায় দুইটাই লেখার দরকার নেই। যদি নগদে হয় তাহলে নগদান হিসাব, যদি ধারে বা বাকিতে ক্রয় হয় তাহলে লিখবা বিবিধ পাওনাদার হিসাব। যেহেতু ক্রয়টা দুই ধরনের হয়ে থাকে যার কারণে আমি দুইটা পদ্ধতি এখানে লিখে দিলাম। এরপরে আসলো পণ্যদ্রব্য বিক্রয়। পণ্যদ্রব্য বিক্রয় ক্রয়ের মতোই দুই ধরনের হতে পারে, ধারে বা বাকিতে এবং নগদে। তো বিক্রয়ের জন্য জাবেদা হবে, যদি নগদে ক্রয় করা হয়, ঠিক আমি যদি ক্রয়ের উল্টা জাবেদাটা দেই একটু পরিবর্তন হবে, আমি লিখে দিচ্ছি, নগদান অবলিক বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি ক্রয়টা নগদে হয় তাহলে নগদান হিসাব ডেবিট, যদি বাকিতে বা ধারে বিক্রয় হয় তাহলে হবে বিবিধ দেনাদার হিসাব ডেবিট। এবং এর সাথে বিক্রয় হিসাব, যেহেতু বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে অর্থ উপার্জিত হয় এজন্য বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, যার কারণে আমরা বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করব। এর ব্যাখ্যায় আমরা লিখব, যেহেতু পণ্যদ্রব্য বিক্রয় করা হলো, যেহেতু পণ্যদ্রব্য বিক্রয় করলো, এটুকু লিখলে যথেষ্ট। আমি কাল্পনিক একটা অর্থ লিখে দিই এখানে, তোমাদের বুঝতে সুবিধা হবে। 500 টাকা, বা এখানে 700 টাকা দিলাম, 700 টাকা, তাহলে এখানে হবে 500। এটা একটা বিষয় খেয়াল রাখবা, ক্রয় ডেবিট সোজা কিন্তু 500 টাকা হবে। আবার যেটা ক্রেডিটের ঘরে ক্রেডিট পাশে ওই টাকাটা লিখতে হবে। বিবিধ নগদান অবলিক বিবিধ দেনাদার হিসাব 700 টাকা, এখানেও 700 টাকা। ওকে, এখন একটা কথা বলে রাখি, অনেকগুলো এন্ট্রি তোমরা পাবা যেগুলোতে নগদ বা বাকি উল্লেখ করা নেই। কোনো এন্ট্রিতে যদি এরকম থাকে প্রশ্নে যে পণ্য ক্রয়, শুধু ধরে নাও পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয়, যদি নগদ বা বাকি উল্লেখ না থাকে তাহলে এটা তুমি নগদ এন্ট্রিও দিতে পারো বা বাকি এন্ট্রি দিতে পারো। তবে বাকি এন্ট্রিটা দেওয়াটা ভালো, সেক্ষেত্রে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, অর্থাৎ সেটা ধারে ক্রয় ধরতে হবে। যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয়ের সাথে উল্লেখ না থাকে সেটা ধারে নাকি বাকিতে, বা কারো নাম উল্লেখ আছে, কোনো কিছু বলা নাই, কারো নাম উল্লেখ আছে, যদি কারো নাম উল্লেখ থাকে নগদ বাকি উল্লেখ না থাকে তাহলে সেটা নিঃসন্দেহে ধারে এবং বা বাকিতে। সেক্ষেত্রে তোমাদের এখানে জাবেদা, যদি ধারে ক্রয় হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট হবে। আর যদি বিক্রয় হয় তাহলে বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব
ক্রেডিট হবে। ওকে, এখন আমরা 4 নম্বর এন্ট্রিতে চলে যাচ্ছি, সম্পদ ক্রয়। যদি সম্পদ ক্রয় করা হয় তাহলে তোমরা বুঝতেই পারছো প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে সম্পদ হিসাব ডেবিট, আর ক্রয় করলে যেহেতু নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, সম্পদ আরেকটা সম্পদ নগদান হিসাব, নগদ টাকা কমে যাচ্ছে, নগদান হিসাবটা ক্রেডিট হবে। তো সেক্ষেত্রে তোমাদের জাবেদা হবে যে সম্পদটা ক্রয় হবে সংশ্লিষ্ট সম্পদ, যে সম্পদ, ধরো যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি ক্রয় করা হলো, জাবেদাটার নিয়ম হবে এরকম, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন মনে করো সংশ্লিষ্ট সম্পদ বলতে কি বোঝাবে, যে সম্পদটা ক্রয় করা হবে, যে সম্পদটা ক্রয় করা হবে সেইটা হবে ডেবিট, আর ক্রেডিট পাশে যাবে নগদান হিসাব ক্রেডিট। যেমন আমি ধরে নিলাম যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 500 টাকা। এর জন্য জাবেদা কি হবে, সংশ্লিষ্ট সম্পদ এখানে যন্ত্রপাতি, এক্ষেত্রে অবশ্যই যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, 500 টাকা। এরপরে আসলো প্রতিষ্ঠানের খরচ। প্রতিষ্ঠানের খরচ বলতে যে সকল উৎসে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করা হয়, অর্থ চলে যায়, এই ধরনের উৎসগুলোকে বলা হয় খরচ। যেরকম ধরো বেতন প্রদান, পণ্যদ্রব্য ক্রয় ইত্যাদি, বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন বাবদ প্রদান বা পরিবহন খরচ ইত্যাদি, এই ধরনের খরচগুলোকে বলা হয় প্রতিষ্ঠানের খরচ, বিভিন্ন খরচ। তো এই ধরনের খরচ হলে এর জন্য জাবেদা হবে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেমন একটা উদাহরণ দেই, বেতন বাবদ 1500 টাকা প্রদান করা হলো। এর জন্য জাবেদা কি হবে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে খেয়াল করো, বেতন বাবদ আমি এখানে বলছিলাম কি সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সংশ্লিষ্ট খরচ এখানে কি খরচ, বেতন বাবদ খরচ, যার কারণে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, 1500 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব প্রতিষ্ঠানের উত্তোলনের উপর উত্তোলন বিষয়ে। ব্যক্তিগত খরচ প্রতিষ্ঠান বহন করলে, ব্যক্তিগত খরচ প্রতিষ্ঠান বহন করে কখন, হয়তো মালিকের ব্যক্তিগত প্রয়োজনের কোনো খরচ প্রতিষ্ঠান প্রদান করছে। যেমন ধরো মালিকের ছেলের স্কুলের বেতন বা খরচ প্রতিষ্ঠান থেকে প্রদান করা হলো। মালিকের ব্যক্তিগত যে সকল খরচগুলো আছে যদি ওইটা প্রতিষ্ঠান থেকে করানো হয় তাহলে এটাকে উত্তোলন হিসেবে ব্যবহার করা হবে। এর জন্য জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, তাহলে 2020 আমি এটাকে জানুয়ারি মাস ধরে নিয়েছিলাম,
6 জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি আনুমানিক একটা মান ধরে নিলাম, এটা হয়তো 500 টাকা। তাহলে এখানে হবে 500 টাকা ডেবিট দিকে, 500 টাকা ক্রেডিট দিকে। যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ প্রতিষ্ঠান বহন করলো, এটা ব্যাখ্যা এভাবে লিখে দিতে পারবা। এরপর আসলো 7 নম্বর, উত্তোলন সংক্রান্ত। উত্তোলন সংক্রান্ত জাবেদা, উত্তোলন সংক্রান্ত যদি নগদ উত্তোলন করা হয় তাহলে হবে নগদান হিসাব ডেবিট, আর যদি পণ্য উত্তোলন করা হয় তাহলে হবে ক্রয় হিসাব ক্রেডিট। এটার জন্য জাবেদা হবে তোমার এইরকম। 7 নম্বর উত্তোলন সংক্রান্ত জাবেদা, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় অথবা নগদান হিসাব ক্রেডিট। ক্রয় অথবা নগদান হিসাব ক্রেডিট। এখানেও কিন্তু প্রিয় শিক্ষার্থী একটা কথা মনে রাখতে হবে, পরীক্ষায় যদি তোমার উত্তোলন আসে, তুমি কিন্তু উত্তোলনের জাবেদা আবার দুইটাই দিতে পারবে না। কেন? যদি পণ্য উত্তোলন করে তাহলে তোমাকে দিতে হবে ক্রয়, আর যদি নগদ টাকা উত্তোলন করে তাহলে দিতে হবে নগদান হিসাব। তাহলে তোমাকে আগে প্রশ্নটা ভালোভাবে পড়ে নিতে হবে, যেখানে পণ্য উত্তোলন বলছে নাকি নগদ উত্তোলন বলছে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করা হলো নাকি পণ্য উত্তোলন করা হলো। সেক্ষেত্রে হিসাব বুঝে এন্ট্রি দিতে হবে। আমি একটা কাল্পনিক মান ধরে নিলাম 700 টাকা, 500 সরি এটাকে আমি 700 টাকা ধরছি, 700। তো তাহলে আমরা উত্তোলন সম্পর্কে বুঝতে পারলাম। এর পরের এন্ট্রিটা আসবে চেক প্রদান। অর্থাৎ যদি আমি কাউকে টাকা দেই বা কেউ আমাদের কাছে টাকা পাবে, আমরা টাকার পরিবর্তে তাকে চেক লিখে দিলাম। আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, আমরা চেক লিখে দেব, ওই ব্যক্তি চেকটা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে টাকাটা নিয়ে নেবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পাচ্ছে না, এই জন্য চেক প্রদান করলে আমরা সাধারণত ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করে থাকি। এখন যাকে প্রদান করলাম, এই প্রদানের উদ্দেশ্যের উপর ভিত্তি করে এই জাবেদাটা অনেক সময় পরিবর্তন হয়। যেমন কোনো খরচ প্রদান করার জন্য, যে কোনো খরচের অর্থ পরিশোধ করার জন্য যদি আমরা চেক প্রদান করে থাকি, সেক্ষেত্রে সংশ্লিষ্ট খরচ হিসাবটা হবে ডেবিট। আর যদি কোনো ব্যক্তিকে আমরা প্রদান করি, হয়তো জনাব করিম আমাদের কাছে 500 টাকা পেত বা পাবে, আমি তাকে 500 টাকার পরিবর্তে একটি চেক প্রদান করলাম, তাহলে কি হবে? জনাব করিম হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি বেতন বাবদ চেক প্রদান করে, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করে, যদি কোনো খরচ বাবদ চেক প্রদান করে থাকি, তাহলে ওই খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা সূত্র অনুযায়ী আমি যদি মনে রাখার জন্য একটা জাবেদা করি, তাহলে দেখতে হবে এইভাবে লেখা যায়, যাকে বা যে বাবদ প্রদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো, আমি যদি কোনো ব্যক্তিকে প্রদান করি, যেরকম বললাম করিম, জনাব করিমকে প্রদান, তাহলে জনাব করিম হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যে বাবদ প্রদান, যদি বলি বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে আমি এই জাবেদাটা কিভাবে লিখতে পারি, আমি একটা উদাহরণ দেই। যেমন বিজ্ঞাপন বাবদ চেক প্রদান 1000 টাকা। তাহলে কি লিখতে পারি আমরা? এটা বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।
ওকে, যেহেতু বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। এরপর আসলো ব্যাংক সুদ মঞ্জুর করলে। ব্যাংক সুদ কখন মঞ্জুর করে? যদি ব্যাংকে, আমরা জানি যে ব্যাংকে টাকা রাখলে সেখানে মুনাফা যোগ হয়, অর্থাৎ ব্যাংক আমাকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা প্রদান করে। প্রতি বছর ব্যাংকে জমাকৃত অর্থের উপরে যে মুনাফা পাওয়া যায় এটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর। সেক্ষেত্রে আমার ব্যাংকের টাকা, হয়তো আমার ব্যাংকে যদি 1 লক্ষ টাকা জমা থাকে, বছর শেষে যদি ব্যাংক আমাকে 500 টাকা সুদ প্রদান করে থাকে, তাহলে কিন্তু আমার ব্যাংকের টাকা 1,500,000 টাকায় হবে, অর্থাৎ ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে। আর ব্যাংকের টাকাটা যেহেতু প্রতিষ্ঠানের জন্য সম্পদ, অতএব সম্পদ বৃদ্ধি পাইলে আমরা জাবেদার নিয়ম অনুযায়ী জানি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, অতএব ব্যাংক হিসাবটা ডেবিট হবে। আর কি বাবদ অর্থটা আসতেছে? প্রতিষ্ঠানে অর্থটা বৃদ্ধি পাচ্ছে ব্যাংক সুদ বাবদ, এই কারণে ব্যাংক সুদ হিসাবটা ক্রেডিট হবে। আমি কাল্পনিক মান ধরে নিলাম 200 টাকা। সেক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করলো, কত টাকা ধরেছিলাম? 200 টাকা। অতএব এখানে আমরা ডেবিটে 200 এবং ক্রেডিটে 200 টাকা দিয়ে দেব। এরপরে আসলো ব্যাংক চার্জ ধার্য করলো। একটু খেয়াল করো, ব্যাংক শুধু যে আমাদের যে সুবিধাটা দেবে তা কিন্তু নয়। ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণ খরচ আছে। আমরা ব্যাংকে টাকা রাখলে ব্যাংক যেরকম আমাদেরকে প্রতি বছরে নির্দিষ্ট পরিমাণ মুনাফা প্রদান করে, ঠিক তেমনি ব্যাংক চার্জ বাবদ আমাদের ব্যাংকে জমাকৃত অর্থ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হয়, এটাকে বলা হয় ব্যাংক চার্জ। তো এই ব্যাংক চার্জ ধার্য করলে জাবেদাটা কি হবে? তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে ব্যাংক চার্জ ধার্য করলে আমাদের প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের পরিমাণ, ব্যাংকের জমাকৃত অর্থের পরিমাণ কিছুটা হলেও হ্রাস পায়। যার কারণে যেহেতু ব্যাংকের টাকাটা কমে যাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাবটা হয়ে যাবে ক্রেডিট আর ব্যাংক চার্জটা হয়ে যাবে ডেবিট। জাবেদা হবে 10 তারিখ ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি কাল্পনিক মান এখানে ধরে নিলাম 100 টাকা। 100 টাকা, 100 টাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে জাবেদা অধ্যায়ের 10টি এন্ট্রি নিয়ে এবং জাবেদা নির্ণয় করার কয়েকটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা যদি এই বিষয়গুলো, এই জাবেদা অধ্যায়ের উপরে আজকের আলোচ্য বিষয়গুলো বাসায় স্টাডি করো, চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় জাবেদার এই এন্ট্রিগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরেও যদি কোনো সমস্যা তোমাদের হয় অবশ্যই আমাকে জানাবে। করোনার দুর্যোগের মধ্যে যেহেতু তোমরা বাইরে বের হতে পারছো না, আমার ফোন নাম্বার আশা করি তোমাদের সবারই জানা আছে। তো তারপরেও মেসেঞ্জার আছে, ফেসবুক মেসেঞ্জার বা জুম আইডি, এই সকল বিভিন্ন মাধ্যম দিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করবা। আমি চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোর, সমস্যাগুলোর সমাধান করার। যদি কোনো নির্দিষ্ট টপিক্সের উপরে তোমাদের প্রবলেম থাকে, কোনো অধ্যায়ের উপরে প্রবলেম থাকে, কোনো একটি নির্দিষ্ট অঙ্কের উপরে প্রবলেম থাকে, তাহলে সেগুলো আমার মেসেঞ্জারে অথবা ইমেইলে অথবা আমাকে ফোন করে জানালে আমি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে আমি আলোচনা করলাম জাবেদার প্রথম 10টা এন্ট্রি নিয়ে। আগামীতে আমি আরও কিছু জাবেদার এন্ট্রি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব, অনলাইন ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে অবস্থান করো এবং রাষ্ট্রীয় সামাজিক আইন, সামাজিক দূরত্ব মেনে চলবে।
এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।